সালাম সাইবেটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওর মূল বিষয়টি হলো বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং সাথে সাথে আলোচনা করব পাসপোর্ট বানাতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ডকুমেন্ট লাগে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে বা চ্যানেলে নতুন, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার আগে পাসপোর্ট সম্বন্ধে একটা বেসিক নলেজ থাকা আমাদের দরকার। তো যে সমস্ত বন্ধুরা পাসপোর্ট বানাবেন বলে ভাবছেন বা যে সমস্ত সাইবার ক্যাফে অপারেটর বন্ধুরা ভিডিওটি দেখছেন, তারা অনেকেই হয়তো পাসপোর্ট বানাতে গিয়ে কাস্টমারের অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এই যেমন ধরুন, পাসপোর্ট জেনুইন হবে তো, পাসপোর্ট ইন্টারন্যাশনাল হবে তো এইরকম কিছু প্রশ্ন কিন্তু প্রায়শই করা হয়। তো সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। তো চলুন জেনে নেই পাসপোর্টটা কি। পাসপোর্ট ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট ইস্যুড বাই এ গভর্নমেন্ট সার্টিফাইং দ্য holders' identity and citizenship and entitling them to travel under its protection to and from foreign countries। অর্থাৎ পাসপোর্ট হলো গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত এমন একটি অফিসিয়াল ডকুমেন্ট যেটি পাসপোর্ট হোল্ডারের পরিচয় ও নাগরিকত্বকে নিশ্চিত করে এবং সুরক্ষার সঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়ার ও আসার অধিকার প্রদান করে থাকে। এ পাসপোর্ট সার্টিফাইজ দ্য পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড দ্য ন্যাশনালিটি অফ ইটস হোল্ডার। অর্থাৎ একটা পাসপোর্ট কিন্তু পাসপোর্ট হোল্ডারের ব্যক্তিগত পরিচয় এবং জাতিগত পরিচয়কে নিশ্চিত করে। ইন ইন্ডিয়া এ পাসপোর্ট ইজ ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। ভারতবর্ষে একটা পাসপোর্টকে সাধারণত ইস্যু করেন রিপাবলিক অফ ইন্ডিয়া, গণপ্রজাতান্ত্রিক ভারতবর্ষের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু পাসপোর্ট ইস্যু করে থাকেন। তো চলুন এবার জেনে নেই টাইপস অফ ইন্ডিয়ান পাসপোর্ট। পাসপোর্ট কত রকমের হয়। তো আমরা এখন জানবো যে পাসপোর্ট মূলত 3 রকমের হয়। দেয়ার আর 3 টাইপস অফ পাসপোর্ট ইন ইন্ডিয়া অ্যান্ড দে আর রেসপেক্টিভলি অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট অ্যান্ড ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ভারতবর্ষে কিন্তু 3 রকমের পাসপোর্ট রয়েছে। একটি হলো অর্ডিনারি পাসপোর্ট, দ্বিতীয় হলো অফিসিয়াল পাসপোর্ট এবং তৃতীয় হলো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো বন্ধুরা এবার জানবো আমরা যে অর্ডিনারি পাসপোর্টটা কি। অর্ডিনারি যে পাসপোর্টটা হয় সেটা সাধারণত নীল রঙের হয়। দেখবেন পাসপোর্টের ওপরের যে মোটা যে পেজটা থাকে, কভার পেজটা থাকে, সেটা কিন্তু ডার্ক ব্লু। অর্ডিনারি পাসপোর্ট ইজ ইস্যুড টু অর্ডিনারি সিটিজেন্স ফর প্রাইভেট ট্রাভেল সাচ এজ ফর ভ্যাকেশন, স্টাডি অ্যান্ড বিজনেস ট্রিপস। অর্থাৎ এই যে অর্ডিনারি পাসপোর্টটা রয়েছে এটি সাধারণত সাধারণ যে পাবলিক নাগরিকরা রয়েছেন, ভারতবর্ষের সাধারণ নাগরিকরা রয়েছেন, তাদেরকে এটা ইস্যু করা হয়। এটি প্রাইভেট ট্রাভেলের জন্য, ব্যক্তিগত ভ্রমণের জন্য, ছুটি কাটাবার জন্য, অথবা যারা বাইরে যায় পড়াশোনার কাজে কিংবা বিজনেস পারপাসে যায় তাদের জন্য কিন্তু এটা ইস্যু করা হয়ে থাকে। ইট ইজ দ্য টাইপ পি পাসপোর্ট হোয়ার পি স্ট্যান্ডস ফর পার্সোনাল। অর্থাৎ এই পাসপোর্টটাকে আবার পি পাসপোর্টও বলা হয়, যেখানে পির অর্থ হলো পার্সোনাল। তো এবার জানবো অফিসিয়াল পাসপোর্টটা কি। এই অফিসিয়াল পাসপোর্টটা সাধারণত সাদা রঙের হয়ে থাকে। এই পাসপোর্টটা ইজ ইস্যুড টু ইন্ডিভিজুয়ালস রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন অফিসিয়াল বিজনেস ইনক্লুডিং মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স স্টেশন অ্যাব্রড। অর্থাৎ এই পাসপোর্টটা সাধারণত যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা থাকেন, যারা ভারতবর্ষের বাইরে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেন, তাদের জন্য কিন্তু সেই সমস্ত ইন্ডিভিজুয়ালসদের জন্য কিন্তু এই পাসপোর্টটা ইস্যু করা হয়ে থাকে। অথবা যে সমস্ত ইন্ডিয়ান আর্মড ফোর্সের যে সমস্ত মেম্বাররা রয়েছেন বাইরে, ভারতবর্ষের বাইরে ডিউটিতে নিযুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এটা ইস্যু করা হয়ে থাকে। ইট ইজ এ টাইপ এস পাসপোর্ট। এস স্ট্যান্ডস ফর সার্ভিস। অর্থাৎ এই পাসপোর্টটাকে আবার এস পাসপোর্টও বলা হয়ে থাকে। এস ফর এখানে সার্ভিস বোঝানো হয়েছে। সিন্স 2021 all official passports issued have been e-passports with a data chip embedded into the document। অর্থাৎ 2021 সাল থেকে সমস্ত অফিসিয়াল পাসপোর্টগুলোকে কিন্তু ইলেকট্রনিক পাসপোর্ট করে দেওয়া হয়েছে এবং ওই সমস্ত পাসপোর্টে একটা চিপ কিন্তু খোদাই করে দেওয়া হয়েছে। নাও উই উইল লার্ন অ্যাবাউট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা কি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইজ ইস্যুড টু ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস, মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, মেম্বার্স অফ দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স, সার্টেন হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড ডিপ্লোম্যাটিক কোরিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার
ডিপেন্ডেন্টস। ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা একটু মেরুন রঙের হয়ে থাকে। এটা সাধারণত ইন্ডিয়ান ডিপ্লোম্যাটসদের জন্য ইস্যু করা হয়ে থাকে। ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস বলতে ইন্ডিয়ান যে সমস্ত কূটনীতিবিদ রয়েছেন তাদের জন্য এটা কিন্তু ইস্যু করা হয়ে থাকে, অথবা মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, সংসদ সদস্যদের জন্য, অথবা মেম্বার্স অফ দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স, ইউনিয়ন কাউন্সিলের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ইস্যু করা হয়। সার্টেন হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড ডিপ্লোম্যাটিক কোরিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ডিপেন্ডেন্টস। এইরকম হাই র্যাঙ্কিং সরকারি কোনো অফিসিয়ালস, ডিপ্লোম্যাটিক অফিসিয়ালস যারা রয়েছেন বা তাদের যে সমস্ত ডিপেন্ডেন্টস রয়েছেন তাদের জন্য কিন্তু এইরকম পাসপোর্ট, এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিন্তু ইস্যু করা হয়ে থাকে। আপন রিকোয়েস্ট ইট মে অলসো বি ইস্যুড টু হায়ার র্যাঙ্কিং স্টেট লেভেল অফিসিয়ালস ট্রাভেলিং অন এ অফিসিয়াল বিজনেস। যে সমস্ত স্টেট গভর্নমেন্টের যে সমস্ত হাই অফিসিয়ালস ইন্ডিভিজুয়ালরা রয়েছেন, তারা যারা বাইরে বিজনেসের পারপাসে বাইরে ট্রাভেল করেন তাদেরকেও এরকম ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিন্তু ইস্যু করা যেতে পারে। ইট ইজ এ টাইপ ডি পাসপোর্ট উইথ ডি স্ট্যান্ডিং ফর এ ডিপ্লোম্যাটিক, অর্থাৎ এই পাসপোর্টটাকে আবার ডিউ পাসপোর্ট বলা হয়, যেখানে ডির অর্থ হলো ডিপ্লোম্যাটিক। সিন্স 2008 all diplomatic passports have been e-passports with a data chip embedded into the document। 2008 সালের পর থেকে সমস্ত ডিপ্লোম্যাটিক পাসপোর্টগুলোকে কিন্তু ইলেকট্রনিক পাসপোর্ট করা হয়েছে। ওই সমস্ত পাসপোর্টে কিন্তু একটা ডেটা চিপ এমবেডেড করা আছে। তো বন্ধুরা, আমরা জানলাম যে পাসপোর্টটা কী এবং পাসপোর্ট কত রকমের হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন। পাসপোর্ট বানাতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টগুলোকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করি। প্রথমত ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট আরপিও অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট পুলিশ ভেরিফিকেশন। তো আমরা প্রথমেই জানবো ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট আরপিও, অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসে যে ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন পড়বে। প্রথমে ফার্স্ট অফ অল যে ডকুমেন্টটা আমাদের প্রথমে প্রয়োজন হবে সেটা হচ্ছে আধার কার্ড, সেকেন্ড হচ্ছে ভোটার কার্ড। এক্ষেত্রে বলে রাখি, যদি মাইনরের জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড এখানে লাগবে না। থার্ড যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে প্যান কার্ড। ফোর্থ যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। এটা কিন্তু আবশ্যিক, সেই ক্ষেত্রে আবশ্যিক যদি অ্যাপ্লিকেন্টের বয়স 1/1/1989 এর পর হয় সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, এবং 1/1/1989 এর আগে হলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে না। এবং পঞ্চম যে ডকুমেন্টটা আমাদের লাগবে, 5 নম্বর যে ডকুমেন্ট এখানে আছে সেটা হচ্ছে স্কুল সার্টিফিকেট। ইফ লিটারেট, যদি শিক্ষিত হয় বা স্বাক্ষর হয়, অ্যান্ড ফলস ইন ECNR ক্যাটেগরি, অর্থাৎ ইমিগ্রেশন চেক নট রিকোয়ার্ড। যদি এই ক্যাটেগরিতে পড়ে শিক্ষিত হয় তাহলে কিন্তু স্কুল সার্টিফিকেট লাগবেই। অথচ এমনও আছে যারা ECR ক্যাটেগরিতে পড়ে, ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড, ক্লাস 5, 6 কিংবা 10 স্ট্যান্ডার্ডের নিচে যারা আছে তাদের কিন্তু স্কুল সার্টিফিকেট লাগতে পারে যদি থাকে। তো এই যে 5টা ডকুমেন্ট, এগুলো কিন্তু আরপিওতে অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসে এগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় অবশ্যই লাগবে। এবার আমরা জানবো ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশনে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, রিজিওনাল পাসপোর্ট অফিসে ডকুমেন্ট সাবমিট করার পর সেখানে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে সাধারণত এই পুলিশ ভেরিফিকেশনটি হয়ে থাকে। তো এক্ষেত্রে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাট আরপিও, অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসে যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন সেই ডকুমেন্টগুলো কিন্তু আবার পুলিশ ভেরিফিকেশনে লাগবে। দ্বিতীয় যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড যদি থেকে থাকে সেটা কিন্তু প্রয়োজন পড়বে। এক্ষেত্রে এটা অপশনাল, যদি না থাকে তাহলে দেখাবার কোনো প্রয়োজন নেই। তৃতীয় যে ডকুমেন্টটা লাগবে প্যারেন্টস আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড। এটা কিন্তু ম্যান্ডেটরি, বাবা মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই লাগবে। যদি বাবা মা মৃত হয়, বাবা মায়ের আধার কার্ড না থেকে থাকে, তাদের ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে এখানে। 4 নম্বর যে ডকুমেন্টটি আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ওল্ড ল্যান্ড ডিড অর রেকর্ড, পুরানো জমির দলিল অথবা রেকর্ড বা পর্চা, এজড 60 either in the name of parents or ancestors. If not able to produce, it may be fetched from mother side। অর্থাৎ আপনি যে ওল্ড, যে পুরানো জমির দলিলটা বা রেকর্ডটা শো করবেন পুলিশ ভেরিফিকেশনে, সেটার বয়স অবশ্যই মিনিমাম 50 থেকে 60 বছর হতে হবে। আইদার ইন দ্য নেম অফ পেরেন্টস, হয় সেই রেকর্ড বা দলিলটা বাবা মায়ের নামে থাকতে হবে, অর অ্যানসেস্টর্স, অথবা পূর্বপুরুষের কারোর নামে থাকতে হবে। সেটা হতে পারে গ্র্যান্ডফাদার অথবা ফাদার অফ গ্র্যান্ডফাদার হতে পারে। ইফ নট এবল টু প্রডিউস, ইট মে বি ফেস্ট ফ্রম মাদার সাইড। যদি এরকম কোনো পুরানো জমির রেকর্ড বা দলিল দেখাতে না পারেন সেক্ষেত্রে ল্যান্ড রেকর্ড আপনার মায়ের বাবার থেকেও আনতে পারেন বা মায়ের বাবার থেকেও আনতে পারেন। তো অবশ্যই কিন্তু এই পুরনো জমির দলিল বা রেকর্ড কিন্তু বাধ্যতামূলক। 5 নম্বর যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট। ইফ রিকোয়ার্ড অপশনাল, অর্থাৎ যদি এটা প্রয়োজন পড়ে কিন্তু সেক্ষেত্রে আপনার রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেটটি আছে সেটা পঞ্চায়েত থেকে হোক বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হোক, সেটা কিন্তু
সেখান থেকে এনে এখানে সাবমিট করতে। তো এই যে ডকুমেন্টগুলোর কথা আমি বললাম, এই ডকুমেন্টগুলোতে প্রত্যেকটা ডকুমেন্টগুলোতে আপনার নাম, জন্মের তারিখ, বাবার নাম, ঠিকানা প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সঠিক থাকতে হবে। যদি কোনো ডকুমেন্টে এরকম ডিসক্রিপেন্সি থাকে বা মিসম্যাচ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভেরিফিকেশনটা আরপিওতে হোক বা পুলিশ ভেরিফিকেশনে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আবার পুনরায় আপনাকে ডকুমেন্টগুলোকে কারেকশন করিয়ে নিয়ে সেগুলো আবার পুনরায় রিসাবমিট মারতে হবে, তারপরে কিন্তু আপনার সম্পূর্ণ যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে প্রবেশ করি সরাসরি মূল ভিডিওতে, যেখানে আমি আজকে দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে আপনাদের স্মার্টফোন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো আপনারা চাইলে আপনাদের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। সার্চ বারে এসে টাইপ করবেন পাসপোর্ট সেবা, টাইপ করার পর ওটা সার্চ করে দেবেন। দেখবেন সার্চ করার সঙ্গে সঙ্গে একদম টপে দেখবেন একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো হবে। তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তো সিম্পলি পাসপোর্ট সেবার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে চলে এসছে এবং ওয়েবসাইটে আসার পর একটা পপ আপ এরকম শো হবে। তো আপনারা সিম্পলি এখানে ক্রস চিহ্নে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন একদম পাসপোর্ট সেবার যে অফিসিয়াল জেনুইন ওয়েবসাইট সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তো একদম বাম সাইডে দেখবেন কতগুলো ট্যাব আছে এখানে, নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগ ইন, চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি অ্যান্ড ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশনটি করতে হবে। যেহেতু আমরা নতুন অ্যাপ্লাই করছি, তো অ্যাপ্লাই করার আগে আমাদের রেজিস্ট্রেশনটি করতে হবে। তো বন্ধুরা যখন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলাম তখন কিন্তু এখানে দেখাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন রেজিস্টার্ড টু অ্যাপ্লাই অ্যাট। আপনি কোথায় অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে পাসপোর্ট অফিসটাকে সিলেক্ট করতে হবে, সিপিবি দিল্লি নাকি পাসপোর্ট অফিস। তো পাসপোর্ট অফিসে আমরা অ্যাপ্লাই করব। তো বন্ধুরা সাধারণত সিপিবি দিল্লি তখনই সিলেক্ট করা হয় যখন অফিসিয়াল কিংবা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অ্যাপ্লাই করা হবে, তখন কিন্তু সিপিবি দিল্লি সিলেক্ট করতে হবে। এবং জেনারেল অর্ডিনারি পাসপোর্ট করতে গেলে আপনাকে পাসপোর্ট অফিস এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো এই অপশানটা সিলেক্ট করার পর দেখবেন পাসপোর্ট অফিসটাকে কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো এখানে পাসপোর্ট অফিসে মারার পর দেখবেন অনেকগুলো পাসপোর্ট অফিসের নাম এখানে শো হবে। তো আপনার যেটা হবে, আপনার যে স্টেটের মধ্যে যেটা অ্যাভেলেবেল আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা দেখবেন এখানে নাম দিতে হবে। যদি আপনি সাইবার ক্যাফে হয়ে থাকেন, সাইবার ক্যাফ অপারেটর হয়ে থাকেন, তো আপনি নিজের জন্য রেজিস্ট্রেশনটা করে নিয়ে আপনি কিন্তু যার নামে অ্যাপ্লাই করছেন তার পাসপোর্টটা করতে পারবেন। বা আপনি যদি চান যে অ্যাপ্লিকেন্ট যার নামে পাসপোর্টটা অ্যাপ্লাই করা হচ্ছে তার নামেও রেজিস্ট্রেশনটি করতে পারেন। তো এখানে রেজিস্ট্রেশনের সময় এখানে দেখতে হবে গিভেন নেম, এখানে প্রথমে নামটা দিতে হবে। দেওয়ার পর বন্ধুরা দেখবেন সারনেম, তার নিচে ঠিক দেখবেন সারনেম আছে, তো এখানে সারনেম থাকলে বসিয়ে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। তারপরে দেখবেন বন্ধুরা ডেট অফ বার্থ, এখানে জন্মের তারিখটা কিন্তু বসিয়ে দিতে হবে। দেওয়ার পর ইমেল আইডিটি এখানে বসাতে হবে, নিচে ইমেল আইডি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জিজ্ঞাসা করছে ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি দ্য সেম অ্যাজ ইমেল আইডি। আপনি কি চান যে আপনার ইমেল আইডিটি আপনার লগ ইন আইডি হোক? যদি চান তাহলে ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে ইমেল আইডিটি আপনি এখানে প্রোভাইড করবেন সেটা কিন্তু অটোমেটিক লগ ইন আইডির ঘরে এখানে বসে যাবে। যাওয়ার পর যেটা আপনার করতে হবে, একটা পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো ওপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি আবার কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন হিন্ট কোশ্চেন, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি দিলেন যদি পাসওয়ার্ডটি ভুলে যান তো সেটা রিকভার করার জন্য এই হিন্ট কোশ্চেনটা সেট করতে হয়। তো আপনার এখানে অনেকগুলো অপশান আছে, তো যেটা আপনার সহজ বলে মনে হবে সেটি দিয়ে আপনি যে হিন্ট কোশ্চেনটা আছে হিন্ট কোশ্চেনের অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন একটা নিচে একটা ক্যাপচা কোড হবে, শো হবে। সেই ক্যাপচা কোডটা সঠিকভাবে দেখে বসিয়ে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যখন রেজিস্টার অপশনে ক্লিক করলাম তখন একটা মেসেজ এখানে কিন্তু শো হচ্ছে, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল, টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক ইন দ্য ইমেল সেন্ড টু ইউর ইমেল আইডি। তো আমরা যে ইমেল আইডিটি এখানে দিলাম সেই ইমেল আইডিতে কিন্তু একটা লিঙ্ক সেন্ড করা হয়েছে, আমরা সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের যে ইউজার অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। তো বন্ধুরা আমরা আমাদের ইউজার আইডিটি অ্যাক্টিভেট করে নিয়েছি এবং অ্যাক্টিভেট করার পর কিন্তু আমরা আবার হোমে চলে এসেছি। এখান থেকে সিম্পলি আমাদের এক্সিস্টিং ইউজার লগ ইন অপশানে ক্লিক করে লগ ইনটি করে নিতে হবে। তো বন্ধুরা এখানে এসে সিম্পলি আপনাদের যে লগ ইন আইডি দিয়ে রেজিস্ট্রেশনটি করলেন, ইমেল আইডিটি দিয়ে রেজিস্ট্রেশনটি করেছিলেন সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে।
বসানোর পর সিম্পলি ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, লগ ইন অপশনে ক্লিক করার পর একদম দেখবেন অ্যাপ্লিকেন্ট হোমে চলে আসবে। এখানে সিম্পলি এখানে আপনি যে 2 নম্বর যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অর রি ইস্যু অফ পাসপোর্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম নিচে এসে দেখবেন ক্লিক হিয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরপিও সিলেকশন করতে হবে, অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার যে স্টেটটি আছে স্টেটটি এখানে বসিয়ে দেবেন। দেখে বসানোর পর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আরও একটি পেজে নিয়ে চলে আসবে যেখানে লেখা থাকবে পাসপোর্ট টাইপ, অর্থাৎ কী ধরনের পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, ফ্রেশ নাকি রি ইস্যু অফ পাসপোর্ট, অর্থাৎ যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু ফ্রেশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, তো আমরা এখানে ফ্রেশ পাসপোর্ট সিলেক্ট করব। টাইপ অফ অ্যাপ্লিকেশন, কী ধরনের অ্যাপ্লিকেশন করা হচ্ছে, নর্মাল নাকি তৎকল, তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে যেহেতু নর্মাল করব, করার পর বুকলেট টাইপ, এখানে 2 ধরনের বুকলেট প্রোভাইড করা হয়ে থাকে, এটা 36 পেজের, এটা হলো 60 পেজের। তো 36 পেজ এবং 60 পেজের মধ্যে একটু একটা পার্থক্য আছে। তো আপনি যদি 60 পেজ করেন তাহলে কিন্তু আপনার একটু এক্সট্রা পেমেন্ট করতে হবে, এবং 36 পেজের করলে কিন্তু আপনার 1500 টাকা মতো পেমেন্ট করতে হবে। তো 36 পেজ সিলেক্ট করে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে মেন পেজটা আছে অ্যাপ্লিকেশন ফর্মের যে মেন পেজ, সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনাদেরকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে প্রথমে গিভেন নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে যার নামে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করছেন তার পুরো নেমটাকে এখানে বসাতে হবে। অর্থাৎ ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম দিয়ে দেবেন, ফার্স্ট নেমের পর যদি কোনো মিডল নেমে থেকে থাকে তাহলে ফার্স্ট নেমের জায়গায় গিভেন নেমের জায়গায় ফার্স্ট নেম তারপর মিডল নেমটি বসিয়ে দেবেন। দেওয়ার পর যদি কোনো সারনেম থেকে থাকে তাহলে সারনেমটি এখানে বসিয়ে দেবেন সারনেমের ঘরে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে। তো জেন্ডার সিলেক্ট করার পর বন্ধুরা তার পরের অপশন দেখবেন এখানে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার্স নেম, আপনার কি আরও অন্য কোনো নাম আছে যে নামে আপনি পরিচিত, যদি থাকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। দেওয়ার পর দেখবেন তার নিচে একটা কোশ্চেন এখানে করা আছে, একটা জিনিস জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জড ইউর নেম, আপনি কি কখনো আপনার নাম পরিবর্তন করেছেন, যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থটা বসাতে হবে। বসানোর পর দেখবেন নিচে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনার জন্মস্থান কি ভারতের বাইরে, তো এখানে ইয়েস অথবা নো, তো এখানে নোই করে দেবেন। নো করার পর এখানে দেখবেন প্লেস অফ বার্থ, জন্মস্থান, অর্থাৎ আপনি যে স্থানে জন্মেছেন সে স্থানের নামটা এখানে বসিয়ে দেবেন। যদি ভিলেজ হয় ভিলেজের নাম বসাবেন, অথবা টাউন অথবা সিটির নামটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন বন্ধুরা এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো আপনার যে স্টেটটা আছে সেটা সিলেক্ট করে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। দেওয়ার পর তার নিচের অপশন দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা তারপরে দেখবেন একটা ম্যান্ডেটরি একটা কোশ্চেন এখানে সিটিজেনশিপ বাই অফ ইন্ডিয়া, ভারতের নাগরিকত্ব বাই কিসের দ্বারা আপনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন বা ভারতের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে। বাই বার্থ, জন্মসূত্রে নাকি রেজিস্ট্রেশন অর ন্যাচারালাইজেশনের দ্বারা, অথবা এখানে ডিসেন্ড অথবা বংশোদ্ভূত বা বংশের আপনার বংশ এখানে আছে সেই সূত্রে আপনি এখানে ভারতীয়, তো যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। যেহেতু এখানে এটা ম্যান্ডেটরি নয়, তো আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। তার নিচে দেখবেন ভোটার আইডি, এটা ম্যান্ডেটরি নয়, থাকলে বসিয়ে দেবেন, না থাকলে নাও দিতে পারেন যেহেতু এটা ম্যান্ডেটরি নয়। তারপরে দেখবেন এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সেটা এখানে বসাতে হবে। তো যদি কোনো প্রফেশনের মধ্যে যদি উল্লেখ না থাকে তো আপনি এখানে সিম্পলি সেলফ এমপ্লয়েড করে দিতে পারেন। তো তারপর দেখবেন ইজ আইদার অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনার, যদি আপনি অ্যাপ্লিকেশনটি কোনো মাইনরের জন্য করে থাকেন সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু অ্যাপ্লিকেবল। ইজ আইদার অফ ইউর প্যারেন্ট অর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনার পিতামাতা কিংবা কোনো আপনার স্ত্রী বা স্বামী কি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি হয় ইয়েস করবেন অথবা নো করে দেবেন। যদি কোনো সরকারের আন্ডারে চাকরিজীবী হয়ে থাকে, চাকরি করে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয় তো এখানে নো করবেন। করার পর এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে, অর্থাৎ যার জন্য অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেন্টের শিক্ষাগত যোগ্যতা কতটা কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ হয় তাহলে এটা সিলেক্ট করবে, যদি সেভেন্থ পাস অর লেস হয়, 10th পাস অ্যান্ড অ্যাবভ আছে, বিটুইন 8 and 9 স্ট্যান্ডার্ড যেটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটেগরি, অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করছেন সে কি ইমিগ্রেশন চেক নট রিকোয়ার্ড ক্যাটেগরির মধ্যে পড়ে নাকি ইসিআর ক্যাটেগরিতে পড়ে, অর্থাৎ ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড হলো তাদেরই জন্য যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 10-এর নিচে যাদের এডুকেশন কোয়ালিফিকেশন তাদের জন্য ইসিআর ক্যাটাগরি, তার ইসিআর ক্যাটাগরিতে পড়ে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। আর যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 10-এর উপর অর্থাৎ উচ্চ মাধ্যমিক অথবা কলেজ লেভেলে যারা গ্র্যাজুয়েশন লেভেল বা আপার গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে তাদের ক্ষেত্রে হবে এটা
নন এসিআর ক্যাটাগরি। তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। বন্ধুরা একটা কথা বলে রাখি, যখন নন এসিআর ক্যাটাগরিতে অ্যাপ্লিকেন্ট পড়বে তখন কিন্তু এক্সট্রা কিছু ডকুমেন্ট কিন্তু এখানে প্রোভাইড করতে হবে আর পিওতে। তো এখানে দেখবেন বন্ধুরা, যখন আপনি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার যে ক্যাটাগরি সেটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক বসে যাবে এখানে ইয়েস অথবা নোয়ের ঘরে অটোমেটিক বসে যাবে। তারপর দেখবেন তার নিচে একটা অপশন আছে ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক। যদি আপনার শরীরে কোনো স্বতন্ত্র কোনো মার্ক থেকে থাকে, ডিস্টিংগুইশিং মার্ক যদি থেকে থাকে, যে মার্কের দ্বারা আপনাকে ডিস্টিংগুইশ করা যেতে পারে, চেনা যেতে পারে, তাহলে সেটা বসিয়ে দেবেন। যদি কোনো চিহ্ন, এমন কোনো তিল বা মল জাতীয় যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন আধার নম্বরটি কিন্তু এখানে ম্যান্ডেটরি, এটা বসাতেই হবে। এখানে বলেছি ইফ অ্যাভেলেবল, যদি থাকে, কিন্তু এটা ম্যান্ডেটরি। আপনি আধার নম্বর ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবেন না। তো আধার নম্বরটি বসিয়ে দিয়ে এখানে ভ্যালিডেট আধারের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার আধার কার্ড নম্বরটি ভ্যালিডেট হয়ে যাবে এবং আই এগ্রি অপশনে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফ্যামিলি ডিটেলস যে স্টেপটি রয়েছে সেই স্টেপে নিয়ে চলে এসছে। তো এখানে বন্ধুরা দেখবেন প্লিজ এন্টার ফাদার ওর মাদার or legal guardian's name as applicable. Fathers and legal guardians given name, যদি কোনো লিগ্যাল গার্ডিয়ানস থেকে থাকে তাহলে লিগ্যাল গার্ডিয়ানস নেমটি এখানে দিতে পারেন অথবা বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বাবার সারনেমটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন মাদার্স গিভেন নেম, মায়ের নামটা বসাতে হবে এখানে। মায়ের ফার্স্ট এবং মিডল নেম থেকে থাকলে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর সারনেম যদি থাকে বসিয়ে দেবেন। দেওয়ার পর লিগ্যাল গার্ডিয়ানস গিভেন নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে যদি কোনো লিগ্যাল গার্ডিয়ানস থাকে তাহলে লিগ্যাল গার্ডিয়ানসের নামটা এখানে বসাতে পারেন। তো বসানোর পর বন্ধুরা এখানে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পরবর্তী যে স্টেপটি আছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই অপশনে নিয়ে চলে এসছে, সেই স্টেপে চলে এসছে। তো এখানে এসে আপনাকে আপনার যে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে, ঠিকানাটা আছে, বর্তমান যে ঠিকানা আপনি বসবাস করেন সেই ঠিকানাটা কিন্তু এখানে বসাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, আপনার বর্তমান ঠিকানাটা কি ভারতের বাইরে? যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নো করে দেবেন। তো এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখতে হবে, যে অ্যাড্রেসে আপনি থাকেন, হাউস নাম্বার এবং ইনক্লুডিং হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম। তো এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ভিলেজ নেমটি, এখানে ভিলেজ হলে ভিলেজ নেমটা বসিয়ে দেবেন, টাউন হলে টাউনের নামটি এবং সিটি হলে সিটির নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেট সিলেকশন করতে হবে। আপনি এর আগে যেটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। তারপর দেখবেন এখানে আপনার যে পুলিশ স্টেশনটি আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা দেখবেন পিনকোডে বসে দিতে হবে। আপনার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর মোবাইল নম্বরটি বসাতে হবে। মোবাইল নম্বর পর আপনার যদি কোনো টেলিফোন নম্বর থেকে থাকে তো এখানে বসিয়ে দিতে পারেন। যেহেতু এটা ম্যান্ডেটরি নয় তো এটা স্কিপ করে যেতে পারেন। তারপরে দেখবেন ইমেল আইডি এখানে বসিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে একটা জিনিস জানতে চাওয়া হচ্ছে, যেটা ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, আপনার পারমানেন্ট অ্যাড্রেস কি আছে? প্রেজেন্ট অ্যাড্রেস ছাড়া আপনার কি কোনো পারমানেন্ট অ্যাড্রেস আছে? যদি থাকে ইয়েস করবেন। ইয়েস করলে তো আরেকটা বক্স ওপেন হবে, সেই বক্সে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে পারবেন। তো যদি না হয় তো নো করবেন, করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী যে স্টেপটি রয়েছে সেই স্টেপটি কিন্তু এখানে খুলে গিয়েছে। এমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ এমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে আপনার যে নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন আপনার সেই নম্বরটি কিন্তু এখানে, এবং নম্বর এবং সেই এমার্জেন্সি কন্ট্যাক্টের যে হোল্ডার তার নামটি এখানে বসাতে হবে। তো এখানে এমার্জেন্সি পার্সন হিসেবে এক নাম বসিয়ে দেবেন। দেওয়ার পর তার যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু বসাবেন। বসানোর পর এখানে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাবেন যে আইডেন্টিটি সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্ট ডিটেলসের যে স্টেপটি ছিল সেটা কিন্তু খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো জানতে চাওয়া হচ্ছে। হ্যাভ ইউ এভার হেল্ড অর হোল্ড এনি আইডেন্টিটি সার্টিফিকেট, আপনি কি কখনও আইডেন্টিটি সার্টিফিকেট পেয়েছেন বা আপনার কি কখনও আইডেন্টিটি সার্টিফিকেট ছিল? এক্ষেত্রে বলে রাখি আইডেন্টিটি সার্টিফিকেট শুধুমাত্র তাদের জন্য ইস্যু করা হয় যারা স্টেটলেস পিপল, যাদের রিসাইডিং ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যাদের বসবাস করে তাদের কোনো সার্টিফিকেট নেই, স্টেট নেই, নিজস্ব কোনো স্টেট বা ঠিকানা রেসিডেন্সিয়াল কোনো অ্যাড্রেস নেই যাদের, তাদেরকে শুধুমাত্র এই আইডেন্টিটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে বা ইস্যু করা হয়ে থাকে। তো এটা সিম্পলি নো করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন তার নিচে যে প্রশ্নটা জানতে চাওয়া হচ্ছে ডিটেলস অফ প্রিভিয়াস অর কারেন্ট ডিপ্লোম্যাটিক অর অফিসিয়াল পাসপোর্ট। তো এখানে সিম্পলি ডিটেলস নট অ্যাভেলেবল অপশানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখবেন হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট, আপনি কি কখনো পাসপোর্টের জন্য আবেদন করেছেন বাট নট ইস্যুড, কিন্তু ইস্যু করা হয়নি। তো এখানে নো করে দেবেন। নো করার পর সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন আদার ডিটেলস বলে একটা স্টেপ আছে, সেটা খুলে যাবে। আর যদি আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তো আপনার পাসপোর্টটি হবে না। তো সেই জন্য এখানে কিছু প্রশ্ন এখানে কিন্তু দেওয়া হয়েছে। প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস ইফ দেয়ার আর এনি ক্রিমিনাল প্রসিডিংস পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিকেন্টের এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, কোনো পেন্ডিং থেকে থাকে, সেক্ষেত্রে কিছু এখানে ডিটেলস
এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সিম্পলি আপনারা নোতে ক্লিক করে এগিয়ে যাবেন। নো করার পর বন্ধুরা দেখবেন নেক্সট অপশান এখানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশান ক্লিক করার পর দেখবেন এতক্ষণ আপনি যেগুলো ফিল আপ করলেন সেগুলো কিন্তু প্রিভিউ আকারে এখানে দেখাবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে সেলফ ডিক্লারেশনের যে স্টেপটা আছে সেটা কিন্তু খুলে যাবে। এখানে কিছু ডকুমেন্ট সিলেকশনের কথা বলছে, আপনি এখানে প্রুফ অফ বার্থ হিসেবে কোন ডকুমেন্টটি সাবমিট করতে চাইছেন তো এখানে সিলেক্ট করতে হবে। প্রুফ অফ বার্থ হিসেবে এখানে একাধিক ডকুমেন্ট আছে, তো আপনি যেটা আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে তো সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর বন্ধুরা দেখবেন প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস বা বাসস্থানগত যে ঠিকানা, বসবাসের যে ঠিকানাটি আছে তার যে ডকুমেন্টটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে কোন ডকুমেন্টটি সাবমিট করতে চান সেটা এখানে ড্রপডাউন লিস্ট থেকে অনেকগুলো ডকুমেন্ট আছে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন the application form must be saved using save my details button before uploading the document from ডিজিলকার থেকে ডকুমেন্টগুলো আপলোড করার আগে এখানে সেভ যে মাই ডিটেলস অপশানটি আছে সেটাকে সেভ করে নিতে বলছে। তো আমরা এখানে ডকুমেন্ট যেহেতু আপলোড করবো না সেহেতু আমরা এখানে সেভ মাই ডিটেলসের উপর ক্লিক করার প্রয়োজন নেই, করব না। যদিও অনলাইনে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন তার জন্য আপনি এই যে ডকুমেন্ট আপলোডটা সেটা আপনি নাও করতে পারেন, কারণ এটা আপনি অফলাইনে সাবমিট করতে পারেন, এটা ম্যান্ডেটরি নয় অনলাইনে আপলোড করা। তো এখানে সিম্পলি এখানে প্লেসের নামটা এখানে বসিয়ে দেবো। নামটা বসানোর পর বন্ধুরা এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে এখানে সাবমিট ফর্ম অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাবমিট ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন এখানে একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এখানে যেটা করতে হবে আপনি চাইলে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টের উপর ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন রিসিপ্টটা আছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি যদি চান এখানে সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। তো এটা বাধ্যতামূলক নয়, আমি আগেই বলেছি, এটা স্কিপ করে যেতে পারেন। তো এখানে যেটা আপনাদের করতে হবে সেটা পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন আমাদের যে আর একটি কনফার্মেশন এখানে দেওয়া হয়েছে, পেমেন্ট ওয়ান্স মেড ফর অ্যাভেলিং পাসপোর্ট সার্ভিসেস উইল নট বি রিফান্ডেড। অর্থাৎ পাসপোর্ট সার্ভিস পাওয়ার জন্য যদি একবার পেমেন্ট করে দেন তাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু কখনো রিফান্ড করা হবে না। ইফ দ্য পেমেন্ট ইজ সাকসেসফুলি ডান প্লিজ ডু নট পে এগেইন। যদি পেমেন্ট একবার সাকসেসফুলি হয়ে যায় দ্বিতীয়বার পেমেন্ট করবেন না, এটা করতে বারণ করা হয়েছে। তো অনলাইন পেমেন্ট অপশানে এসে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অনলাইন পেমেন্ট মেথডটা আছে এখানে সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। করার পর বন্ধু দেখবেন এখানে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে রেফারেন্স নাম্বারটি আবারও শো করবে, অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করবে, সারনেম শো করবে এবং ডেট অফ বার্থও শো করবে। তো আপনি সিম্পলি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখবেন অনেকগুলো রিজিওনাল পাসপোর্ট অফিসের নাম এখানে শো করবে এবং রিজিওনাল পাসপোর্ট অফিসের পাশাপাশি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের নাম এখানে শো করবেন। অর্থাৎ আপনার যে নিয়ারেস্ট রিজিওনাল পাসপোর্ট অফিস ছাড়া আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেগুলো কিন্তু আপনি এখানে সেগুলোর মধ্যে কিন্তু আপনি আপনারটা সিলেক্ট করে এগিয়ে যেতে পারেন। তো এখানে দেখবেন অনেকগুলো পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র এবং রিজিওনাল পাসপোর্ট অফিস আছে। তো আপনার যেটা সুবিধা হবে, যেটা কাছাকাছি বলে মনে হবে সেটা সিলেক্ট করে এখানে কিন্তু ক্যাপচা কোড দিয়ে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন আরও একবার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারগুলো শো হবে। পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টের উপর ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন আমরা পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টের উপর ক্লিক করলাম একটা পপ আপ এখানে দিয়েছে। তো ওকে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে পেমেন্ট পেজটা কিন্তু খুলে যাবে। পেমেন্ট পেজে খুলে গিয়ে এখান থেকে অনেকগুলো অপশান আছে, নেট ব্যাঙ্কিংয়ের অপশান আছে, কার্ড পেমেন্টসের অপশান আছে এবং ইউপিআইয়ের অপশান আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করে কিন্তু আপনি প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ইউপিআই অপশানের মাধ্যমে এখানে আমরা পেমেন্টটি করব। তো বন্ধুরা যখন ইউপিআই অপশানে ক্লিক করবে তখন দেখবেন এরকম একটি পেজ শো হবে। তো এখানে এসে যেটা করতে হবে আপনাদেরকে এখানে কিউআর কোডের অপশানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখবেন একটা কিউআর কোড জেনারেট হবে, এই যেমন হয়ে গিয়েছে। হওয়ার পর আপনি সিম্পলি এখানে এসে কিন্তু কিউআর কোড দিয়ে আপনার যে ইউপিআই অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে কিন্তু কিউআর কোডে স্ক্যান করে পেমেন্টটি করে দিতে পারবেন। তো যেহেতু এটি একটা ডেমো ভিডিও তো আমি এখানে পেমেন্টটি করছি না। তো পেমেন্টটি করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন আপনার যে সাকসেসফুল পেমেন্টের যে কনফার্মেশন মেসেজ সেটা কিন্তু শো হয়ে যাবে এবং শো হওয়ার পর আপনি কিন্তু সেখান থেকে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের যে রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশন রিসিপ্টটা সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যদি পেমেন্টের পর আপনার
কনফার্মেশন মেসেজটা না দেখায়, তো আপনি কি করবেন, আপনি আবার সরাসরি লগ ইন করবেন। বন্ধুরা আপনারা আবার পুনরায় লগ ইন করে নেবে। লগ ইন করার পরে আপনি সিম্পলি এখানে অ্যাপ্লিকেন্ট হোমে এসে আপনি সিম্পলি এখানে ভিউ সেভড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন এই অপশনের উপর ক্লিক করে দেবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটা সিলেক্ট করবেন। করার পর দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের তলায় এখানে দেখাবে ইনিশিয়েটেড। তো আপনি কি করবেন, আপনি পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বুকিং অপশনে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে ট্র্যাক পেমেন্ট স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার দেখাবে কিন্তু পেন্ডিং। তো আপনি কি করবেন, ক্লিক হেয়ার টু রিভেরিফাই দ্য পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখবেন আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু অটোমেটিক এখানে সাকসেসফুল দেখাবে। তো আপনাকে আবার যেটা করতে হবে, আপনি আবার পুনরায় কিন্তু পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনি আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা কিন্তু বুক করে নিতে পারবেন। তো এভাবে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিয়ে যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেই ডেটে কিন্তু আপনার যে নিয়ারেস্ট পিএসকে অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্র যেখানে আছে, রিজিওনাল পাসপোর্ট অফিস বা অথবা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে গিয়ে অন্তত ভেরিফিকেশনের হওয়ার আধ ঘন্টা আগে সেখানে পৌঁছে যাবেন। যার পরে সেখানে আপনার ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফাই করে নেওয়া হবে। ভেরিফাই করার এক সপ্তাহ পর কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনটি শুরু হবে। পুলিশ ভেরিফিকেশন সফলভাবে হয়ে গেলে আপনার যে পাসপোর্টটি সেটা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে, অনেক সময় 1 মাসের মধ্যে চলে আসে, আবার কিছু কিছু সময় এরকম আছে 1.5 মাস সময় লেগে যায়। তো নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আপনার পাসপোর্টটি আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আরও এরকম একটি গুরুত্বপূর্ণ কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।